আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডিনোভো লজের পক্ষ থেকে। আমরা সিপিসির ধারা 9 এর সিরিজ ভিডিও করছিলাম 3 পর্বের। অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছি। আই বাটন থেকে দেখে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্স চেক করবেন, অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেখান থেকে দেখে নেবেন। আর যদি প্রথম এবং সেকেন্ড পার্ট না দেখেন তাহলে আজকের আলোচনাটা আপনাদের ধরতে একটু প্রবলেম হবে, তো অনুরোধ থাকবে অবশ্যই প্রথম এবং সেকেন্ড পার্টটা দেখে নেবেন। তো ওই ভিডিওগুলোতে আমরা কি কি আলোচনা করেছিলাম এটা আমরা আজকের ডিসকাশনের শেষে রিক্যাপ করে দিব। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউস্টার বা এক্সক্লুশন ক্লজ নিয়ে। ধারা 9 এ আউস্টার বা এক্সক্লুশন ক্লজ সম্পর্কে কি বিধান আছে, কি বলা হয়েছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব সিপিসি ধারা 9 থেকে। তো চলুন বোর্ডে যাওয়া যাক। শন বা আউস্টার আউস্টার ক্লজ, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে অধিকারচ্যুতকরণ। অধিকারচ্যুতকরণ বা বহিষ্কার বহিষ্কার বা বাধা ইত্যাদি। আরো অনেক ধরনের অর্থ আছে, আপনারা যদি একটু ডিকশনারি দেখেন তাহলে বুঝতে পারবেন। এক্সক্লুশন বা আউস্টার মানে হচ্ছে অধিকারচ্যুতকরণ, বহিষ্কার, বাধা ইত্যাদি। তো যাই হোক, আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ বলতে ধারা 9 কি বলে। আপনাদের অবশ্যই মনে থাকবে আমরা সেকেন্ড ভিডিওতে, ধারা 9 এর সেকেন্ড ভিডিওর আলোচনায় বলেছিলাম যে সকল দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা কার থাকবে? দেওয়ানি আদালতের থাকবে, যদি না আইনে নিষেধ থাকে। সেটা কিভাবে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এই যে বাধাটা আসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বাধাটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে স্পেশাল ল থেকে। হ্যাঁ, স্পেশাল ল থেকে এই বাধাটা আসে। স্পেশাল ল কি দেখলাম আমরা গত ক্লাসে দেখেছিলাম, বা গত ডিসকাশনে অর্থঋণ আদালত 2003 দেখেছিলাম, তারপর ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 দেখেছিলাম। ঠিক আছে, যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা ছিল এখানে। তো এই যে স্পেশাল লতে বাধার ব্যাপারটা বলা হলো, এই যে বাধাটা, এই বাধাটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুশন বা আউস্টার। যেমন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের যেখানে বলা আছে যে ধারাতে, সেটাকে আউস্টার ক্লজ বলা হবে বা এক্সক্লুশন ক্লজ বলা হবে। তো এই রকম যত স্পেশাল ল দ্বারা, যেই সেকশন দ্বারা মোটামুটি সিভিল আদালতকে, দেওয়ানি আদালতকে নিষেধ করা হবে, তার অধিকারটা কেড়ে নেওয়া হবে মামলা আমলে নেওয়ার, ওই ধারাটাকে, ওই স্পেশাল ওই ধারাটাকে আমরা বলবো হচ্ছে এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ। এখন এই আলোচনাটা কেন আমরা ধারা 9 এর ভিডিওতে রাখলাম আজকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে কিংবা বলবে এইভাবে যে যদি কোনো স্পেশাল লতে আউস্টার ক্লজ বা এক্সক্লুশন ক্লজ থাকে, তাহলে এইটার মাধ্যমে যদি সিপিসি ধারা 9 অ্যাপ্লিকেবল করার বিধানটাকে মানে বাধাপ্রাপ্ত করা হয়, তাহলে কি দেওয়ানি আদালতের সব রকম ক্ষমতাই বাধাগ্রস্ত করা হইল বা অধিকারচ্যুতকরণ করা হলো? ধারা 9 এর যে মামলা আমলে নেওয়ার বিধান ছিল, এই যে একটা অধিকার ছিল, সকল ধরনের অধিকার থেকে কি তাকে বহিষ্কার করা হয়েছে? অর্থাৎ একটা স্পেশাল লতে যদি একটা ক্লজ থাকে, সেই ক্লজ দিয়ে যদি বলা হয় যে দেওয়ানি আদালতের 9 নম্বর যে ধারার বিধান, ওই বিধান বা দেওয়ানি আদালত কার্যকর হবে না ওই স্পেশাল লয়ের ক্ষেত্রে, তাহলে ওই ক্লজটাকে, ওই ধারাটাকে আমরা বলছি আউস্টার ক্লজ বা এক্সক্লুশন ক্লজ। এখন পরীক্ষক আপনাকে প্রশ্ন করলো, এই ক্লজ দিয়ে যে বিধানটা করা হয়েছে, এর মাধ্যমে কি এইটা এইরকম যে দেওয়ানি আদালত আর কোনোভাবেই ওই স্পেশাল সিভিল কোর্টের উপরে হস্তক্ষেপ করতে পারবে না কিংবা পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে না? উত্তর কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। দেওয়ানি আদালত অর্থাৎ জেনারেল কিংবা রেগুলার যে সিভিল কোর্ট থাকে, রেগুলার সিভিল কোর্টের যে ক্ষমতা, পাওয়ার, হ্যাঁ, এই পাওয়ারটা এক্সক্লুশন বা আউস্টার ক্লজ যদি কোনো স্পেশাল লতে থাকে, তারপরেও এই ক্ষমতাটা সিভিল কোর্টের থেকে যায়। অর্থাৎ রেগুলার সিভিল কোর্ট অর্থাৎ সিপিসি ওই স্পেশাল লয়ের উপরে হস্তক্ষেপ করতে পারে, পাওয়ার অ্যাপ্লাই করতে পারে।
এখন কোন কোন ক্ষেত্রে করতে পারে ওই ক্ষেত্রগুলো আমরা একটু এখানে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা যে ব্যাপারটা দেখব, যেই আইনে অর্থাৎ স্পেশাল লয়ের যেই আইনটা অনুসরণ করে বিচার করা হয়েছে সেই আইন সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা এইটা রেগুলার সিভিল কোড তদারকি করবে। হ্যাঁ, অনুসরণ করা হয়েছে কিনা এটা রেগুলার সিভিল কোড তদারকি করবে। হয়েছে কি না এটা রেগুলার সিভিল কোড তদারকি করবে। আরও কি করবে? রেগুলার সিভিল কোড স্পেশাল সিভিল কোড যেই অর্ডারটা দিয়েছে, হ্যাঁ অর্ডারটা দিয়েছে সেটা সাংঘর্ষিক কিনা অন্য কোনো আইনের সাথে, কিংবা আইনের সাথে সাংঘর্ষিক কি না। তাহলে আমরা মোটামুটি দেখলাম আইন সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা এটা দেখভাল করবার ক্ষমতা অবশ্যই সিভিল জেনারেল মানে রেগুলার সিভিল কোর্টের আছে। আবার কি আছে, অর্ডারটা যে দিয়েছে স্পেশাল সিভিল কোর্ট সেটা সাংঘর্ষিক কিনা এইটা দেখার অধিকার অবশ্যই জেনারেল বা রেগুলার সিভিল কোর্টের রয়েছে। এরপরে আমরা আরও যে বিধানটা দেখতে পারবো সেটা হচ্ছে এই যে রেগুলার সিভিল স্পেশাল সিভিল কোর্ট অর্ডারটা দিল এটা অর্ডারটা স্বেচ্ছাচারী কিনা, হ্যাঁ স্বেচ্ছাচারী কিনা বা আরবিট্রারি কিনা, হ্যাঁ কিংবা অর্ডারটা আলট্রা ভাইরাস কিনা অর্থাৎ নিয়ম বিরুদ্ধ কিনা, নিয়ম বিরুদ্ধ কি না। এছাড়া আরও যে বিষয়টা দেখবে যে অর্ডারটা দেওয়া হয়েছে এটা ন্যায় বিচারের বিরুদ্ধে যায় কিনা, ঠিক আছে বিরুদ্ধে যায় কি না। তাহলে আমরা দেখলাম যদি কোনো একটা স্পেশাল সিভিল কোর্টে স্পেশাল আইনে দেওয়ানি আদালতকে ব্যবহার করার, দেওয়ানি আদালত হস্তক্ষেপ করার বিধান যদি নিষেধ করা হয় তার মানে এই না যে তার পুরো ক্ষমতাকে বাধাগ্রস্ত করা হয়েছে। হয়তো ধারা 9 যে ব্যাপারটা বলা ছিল টেকিং কগনিজেন্সের ব্যাপার বলা ছিল, হ্যাঁ টেকিং কগনিজেন্স এই টেকিং কগনিজেন্সের ক্ষমতাটা হয়তো বা হরণ করা হয়েছে এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ দিয়ে। বাট এই স্পেশাল সিভিল কোর্ট বিচার করবে ওই বিচার কেমন করলো, কিংবা অর্ডারটা স্বেচ্ছাচারী হলো কিনা, নিয়ম বিরুদ্ধ হলো কিনা, ন্যায় বিচারের বিরুদ্ধে গেল কিনা, এই যে একটা তদারকি করা বড় ভাই হিসেবে এই ক্ষমতাটা কোনো আউস্টার বা এক্সক্লুশন ক্লজ দিয়ে বাধাগ্রস্ত করা যায় না বা বহিষ্কার করা যায় না বা অধিকারচ্যুত করা যায় না। অর্থাৎ এই অধিকারটা দেওয়ানি আদালতে থেকে যায়, রেগুলার দেওয়ানি আদালতে থেকে যায়। তাহলে আমরা পরীক্ষা যদি আসে তাহলে আমরা বলবো যে অবশ্যই আউস্টার বা এক্সক্লুশন ক্লজ থাকলেই জেনারেল যে সিভিল কোর্ট তার ক্ষমতা বন্ধ হয়ে যায় না বা শেষ হয়ে যায় না, সে অবশ্যই বড় ভাই হিসেবে এই তদারকিগুলো করতে পারে, ঠিক আছে? তো আমি বলেছিলাম পুরো আলোচনাটা ধারা 9 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 একসাথে একটা রিক্যাপ করে দিব। আমি বোর্ডটা মুছে নিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে যে ব্যাপারটা দেখেছিলাম সেটা ছিল সাবজেক্টিভ জুরিসডিকশন ধারা 9 থেকে সাবজেক্টিভ জুরিসডিকশন। তারপরে আমরা যে ব্যাপারটা দেখেছিলাম নেচার অফ সিভিল সুট দেখেছিলাম। তারপরে আমরা যে আলোচনাটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে জেনারেল জুরিসডিকশন। এরপরে আমরা যেটা দেখেছিলাম টেকিং কগনিজেন্স, হ্যাঁ টেকিং কগনিজেন্স অফ দি সিভিল সুট। এর সাথে আমরা দেখেছিলাম যে সিআরপিসির 190 193 এই দুই ধারাতে ম্যাজিস্ট্রেট কোর্ট ও সেশন কোর্টের মামলা আমলের বিধান দেওয়া আছে, এটা আমি বলে দিয়েছিলাম। আর 5 নম্বরে যে ব্যাপারটা আমি বললাম আজকের আলোচনায় সেটা ছিল হচ্ছে এক্সক্লুশন বা আউস্টার ক্লজ। এছাড়াও আমরা রেস জুডিকেটা একটা চার্ট করে দিয়েছিলাম বিভিন্ন আইনের, সেখানে আমি বলেছিলাম সিপিসির ধারা 11, সিআরপিসির 403 বলেছিলাম,
তারপর সংবিধানের 35(2)-এ বলা ছিল এই বিধানটা, এভিডেন্স সেক্টর 40-এ বলা ছিল। বিভিন্ন জায়গায় আমি একটা চার্ট করে দিয়েছিলাম সেকেন্ড ভিডিওতে, আপনারা ওইটা একটু দেখে নেবেন। তো ওভারঅল ধারা 9 থেকে আমরা যেই বিষয়গুলো শিখতে পারলাম সেটা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন বা বিষয়গত এখতিয়ার কি, নেচার অফ সিভিল সুট কোনগুলো, জেনারেল জুরিসডিকশনটা কি আছে দেওয়ানি আদালতের, দেওয়ানি আদালত মামলা কিভাবে আমলে নেয়, তারপরে এক্সক্লুশন বা আউস্টার ক্লজটা কি ছিল। এই বিষয়গুলো যদি আপনারা ধারা 9 থেকে আমার 3টা ভিডিও দেখে শিখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে ধারা 9 থেকে জুডিশিয়ারি বা বার কাউন্সিলের যত ধরনের প্রশ্নই আসুক না কেন ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আমরা আজকে এখানে শেষ করব। যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এবং আমাদের প্রিভিয়াস যেই ভিডিওগুলো চ্যানেলে আছে, যেমন সাক্ষ্য আইনের একটা সিরিজ ছিল অ্যাডমিশন কনফিউশনের উপরে 6 পার্টের, ওইটা দেখতে পারেন। এছাড়াও সাক্ষ্য আইনের আরও কিছু ভিডিও আছে, 4 নম্বর ধারার আলোচনা আছে, সেটাতে আমরা আরও মোটামুটি 17টা ধারা আলোচনা করেছিলাম। 4 নম্বর ধারার সাথে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম কিংবা কনক্লুসিভ প্রুফ নিয়ে যেই ধারাগুলো আছে সাক্ষ্য আইনের, ওইগুলো আমরা আলোচনা করেছিলাম। এছাড়াও সিপিসির একটা ভিডিও পাবেন যেখানে আমি পিটিশন কিংবা সানি মামলা কিংবা মামলা কত প্রকার ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম দেওয়ানি আদালতের উপরে, দেওয়ানি মামলার উপরে কিংবা সিপিসির উপরে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনের একটা ভিডিও পাবেন এখানে। আপনারা যদি ওভারঅল এই আলোচনাগুলো দেখেন, আমাদের চ্যানেলের সাথে রেগুলার থাকেন, তাহলে আপনাদের আইনের বেসিকটা বোঝা হবে। দ্যাট মিনস আমাদের ডিনোভো লজ যে নামটা, এই নামের সার্থকতাটা আপনি বুঝতে পারবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি ডিনোভো লজের পক্ষ থেকে। জহিরুল ইসলাম, আল্লাহ হাফিজ।